n মানে কি বেসিক্যালি নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন, n ইকুয়ালস টু কি নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন। আচ্ছা বল, ধর কারোর মধ্যে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন 4, n এর ভ্যালু 4, তাহলে বলতো ম্যাগনেটিক মোমেন্টের ভ্যালু কত হচ্ছে? ক্যালকুলেটর ছাড়া বলবি, বল। n এর ভ্যালু 4, তাহলে বলতো কত হচ্ছে? n এর ভ্যালু 4, তাহলে কত হচ্ছে? √24 মানে কত বলতো? ভ্যালুটা কত? √24 মানে কত? ওসব না, একদম তুই ওই ইন্টিজারের রেসপেক্টে বল, ইন্টিজারের পরে পয়েন্ট দিয়ে বল কত আসছে। কমন সেন্স অ্যাপ্লাই কর, তাহলেই পেরে যাবি। n এর ভ্যালু 4 বসিয়েছিস, বুঝতে পারছিস কি বলছি ভাই? n এর ভ্যালু 4 বসালি তো আমাকে বলবি ভাই তাহলে ভ্যালুটা কত আসছে। কমন সেন্স অ্যাপ্লাই কর, করে বল কত আসছে, বল। বলতে পারি না কেউ এখানে কতর কাছাকাছি আসবে বল না, তাহলেই হবে। এক্স্যাক্টলি 5 এর কাছাকাছি। কিভাবে করলাম? এক্স্যাক্টলি n এর জায়গায় বসালাম 4, 4 × 6 মানে 24, √24, √25 মানে 5, √24 মানে কত হবে? 5-এর থেকে একটু কম, তাহলে 5-এর থেকে একটু কম 4.9, 4.8 এরকম কিছুটা হয়, বুঝতে পারছিস? তাহলে √25 বুঝতে পারছিস? √25 মানে 5 হয়, √25 মানে 5 হয় কীভাবে সেটাকে আমি বলবো? √25 মানে 5 হয় ভাই, তাহলে √24 মানে কি হবে? 5-এর থেকে একটু কম হবে, স্বাভাবিক ভাই, বুঝে গেছি, বোঝা গেছে? আচ্ছা বল দেখি n এর জায়গায় 6 বসালে কত হবে ভ্যালুটা? n এর জায়গায় 6, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন 6, কত হবে ভ্যালুটা? মানে 6.9, 6.8 এরকম রেঞ্জ। কীভাবে বুঝতে পারছি ভাই? n এর জায়গায় 6 বসালাম, তাহলে √6 × 6 + 2 মানে √6 × 8, তাহলে √48, √49 মানে কত হয়? 7, ক্লাস 7-এ মনে হয় পড়েছিলাম, √49 = 7, ঠিক আছে? তাহলে √48 কত হবে? 7-এর থেকে একটু কম, মানে ভাই ওই 6.8, 6.9 ওরকম যেটা হবে। তুই ক্যালকুলেটার চাইলে বসিয়ে দেখতে পাবি 6.95 হয়তো অ্যান্সার পাবি, বুঝতে পারছিস? আচ্ছা, তো এটা আমার কি বেসিক্যালি ম্যাগনেটিক মোমেন্ট বার করার ফর্মুলা, ক্লিয়ার? বোঝা গেল? √n × n+2, এটা একটা ইউনিট আছে, ইউনিটটা লেখ, ইউনিট আছে লেখ BM। BM মানে হচ্ছে বোর ম্যাগনেটন, ফুল ফর্ম হচ্ছে বোর ম্যাগনেটন। হ্যাঁ, ম্যাগনেটিক মোমেন্ট কি এটা ভাই? তোর কোনো মোশনের জন্য ওর মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড ইন্ডিউস হয়, এটা তো ফিজিক্সে গিয়ে পড়তে পারবি। ম্যাগনেটিক মোমেন্ট ইন্ডিউস হবে, ইলেকট্রনের ফ্লোর জন্য ম্যাগনেটিক মোমেন্ট ইন্ডিউস হয়, তাহলে বোর ম্যাগনেটন, ক্লিয়ার? বোঝা গেছে? √n × n+2। আচ্ছা, সোজা কথা, এই যে ইলেকট্রনগুলো দেখা যাচ্ছে ভাই, ইলেকট্রনগুলো আছে তো সিঙ্গেল সিঙ্গেল, ম্যাগনেটিক মোমেন্ট থাকবে কখন? যখন ভাই n এর ভ্যালু হবে n = 0 তো ম্যাগনেটিক মোমেন্ট থাকবেই না। তাহলে ভাই দেখ এইগুলো যে ভাই আছে তো এদের রোটেশনের জন্য আমি ওর মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড পাবো, সেই ম্যাগনেটিক ফিল্ড তুই এবার ফিজিক্সে পড়বি, আর রোটেশনের জন্য ভাই ওর মধ্যে একটা ফিল্ড প্রডিউস হবে, ফিজিক্সে সব আছে, বুঝতে পারলি? তাহলে ভাই এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ফর্মুলা। ম্যাগনেটিক মোমেন্ট আমি বার করতে পারছি, কে কতটা ম্যাগনেটিক প্যারাম্যাগনেটিক আমি সেটা তো বার করতে পারলাম। তাহলে দেখ যার স্বাভাবিকভাবেই n এর ভ্যালু বেশি, তার ম্যাগনেটিক মোমেন্টের ভ্যালু আমি বেশি পাচ্ছি ওখানে, আমি বলতে পারবো ভাই সে তত ভালো প্যারাম্যাগনেট তত ভালো বলতে পারো ভাই, ওর প্যারাম্যাগনেটিক বিহেভিয়ার তত বেশি। এত অব্দি ক্লিয়ার শর্ট, বোঝা গেল? আচ্ছা, তো এইবারে দেখ এই যে ভাই এত অব্দি যে ইলেকট্রনিক কনফিগারেশন লিখেছি, প্রত্যেকটা ইলেকট্রনিক কনফিগারেশন প্রথমে তো থিওরিটিক্যালি হয়েছে, তারপরে ধর এক্সপেরিমেন্টালি আমি দেখলাম ভাই ম্যাচ করছে কিনা, ভালো করে দেখবি। স্ক্যান্ডিয়ামের জন্য তাহলে এবার তুই বল n এর ভ্যালু কত? স্ক্যান্ডিয়ামের জন্য n এর ভ্যালু কত? n মানে কোন n? ওই nটা কত হচ্ছে n এর ভ্যালু? কটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে? যটা আছে ততগুলো দেখে বল। একখান আনপেয়ার্ড ইলেকট্রন দেখতে পাচ্ছিস? একটা আনপেয়ার্ড ইলেকট্রন যে আছে ওর মধ্যে দেখা যাচ্ছে, ওই যে ভাই 3d1 এর একটা ইলেকট্রন হচ্ছে আনপেয়ার্ড ইলেকট্রন, ঠিক আছে? তাহলে স্ক্যান্ডিয়ামের জন্য আমার থিওরিটিক্যালি ম্যাগনেটিক মোমেন্টের এক্সপেকটেশন কত ছিল ভাই? √1 × 1+2, বুঝলি? আমি ভাই এটা এক্সপেরিমেন্টের আগে আমি থিওরিটিক্যালি এক্সপেক্ট করলাম কত? স্ক্যান্ডিয়ামের ম্যাগনেটিক, কথা বলিস না ঠিক আছে? কথা বললে ভাই বোঝা কিন্তু খুব কঠিন হয়ে যাবে, কথা বললে এটা আস্তে আস্তে তোর কাছে কঠিন হবে আরও ব্যাপারটা। অ্যাকচুয়ালি 11-12 সায়েন্স কঠিন নয়, বাট তুই কঠিন করে নিস। কেন কঠিন করে নিস? যেদিন যেখানে যেটা পড়ানো হয় তুই ফার্স্ট অফ অল বাড়ি থেকে রিভাইজ দিস না, এটা ফার্স্ট তোর সবচেয়ে যেখানে তুই ল্যাক করিস সেদিনই সেটা তুই না পড়ে ফেলে রাখিস, 3-4 দিন পরে কখন পড়তে আসবো তার আগে বসবো, ফার্স্ট তোর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা। তুই যদি সেদিনই সেটা পড়িস তাহলে দেখবি কোনো কিচ্ছু কঠিন না, অ্যাকচুয়ালি কঠিন না, তোর স্ট্র্যাটেজি গন্ডগোলের বলেই ভাই পুরো জিনিসটা কঠিন লাগবে, এবং লাগা স্টার্ট হয়ে গেছে, হয়তো কদিন পর আরও কঠিন লাগতে থাকবে। কেন? কারণ তোর ভাই রিভিশনের অভাব বাড়িতে, তোর টার্গেট আমি শুধু নতুন নতুন জিনিস পড়বো। আরে ভাই রিভিশন না দিয়ে তুই 1000টা জিনিস পড়েও কোনো লাভ নেই, তোর কোনো লাভ হবে না। ইন ফিউচারে কম্পিটিটিভ এক্সামে তুই যাবি, তুই সব চ্যাপ্টার শেষ করে গেলি কিন্তু তোর রিভিশনে 0, কিচ্ছু পারবি না পরীক্ষাতে। কম্পিটিটিভ এক্সামের কথা বলছি, তুই একদিন না একদিন তোকে কোনো না কোনো কম্পিটিটিভ এক্সামে তো বসতে হবেই,
একদিন একদিন তো বসতে হবেই। তুই সাপোজ এরপরে বিটেক নাই পড়তে পারিস, তুই ইন ফিউচারে তো কোনো দিন ধরতো যদি চাকরি করার টার্গেট থাকে, তো চাকরির এক্সামে তোকে বসতে হবে, তখন তোরা কম্পিটিটিভ এক্সাম হয়ে গেল। সারা জীবন তো তুই এরকম থিওরিটিক্যাল এক্সাম দিয়ে যাবি না, মুখস্থ করে চলে গেলাম পেয়ে যাবে, এটা তো হবে না। কোনো না কোনো দিন তোকে কম্পিটিটিভ এক্সাম আসতেই হবে সারা জীবনে, তুই যেটা নিয়েই পড়। রিভিশন যদি তুই না দিস তাহলে ভাই তোর কিচ্ছু মনে থাকবে না, মনে থাকা সম্ভব নয়, সোজা কথা। তাহলে ভাই স্ক্যান্ডিয়ামের মধ্যে আছে একটা, আমার এক্সপেকটেশন কী ছিল, আমি একটার করেসপন্ডিং যে ভ্যালু পাবো সেটাই হয়তো আমার হবে। আমি ইনস্ট্রুমেন্টের মধ্যে ফেললাম, এখন তো মডার্ন সব অ্যাডভান্স ইনস্ট্রুমেন্ট বেরিয়ে গেছে, আমি ইনস্ট্রুমেন্টের মধ্যে ফেলে এখন আমাকে ডিজিটালি ভ্যালু দেখিয়ে দেবে কত আসছে। আমি কি দেখলাম ভাই, এক্সপেরিমেন্টালের সাথে এক্সপেরিমেন্টাল ভ্যালু আমার একের করেসপন্ডিংয়ে আসলো, আর আমার থিওরিটিক্যালি এটাই ছিল। তাহলে আমি কি বুঝলাম বলতে, হ্যাঁ থিওরি আর এক্সপেরিমেন্ট যখন ম্যাচ করে গেছে তখন আমি বুঝতে পারলাম ওর মধ্যে আমার একটা আনপেয়ার্ড ইলেকট্রনই আছে। তো আমি যেভাবে তাকে লিখেছি সেই সূত্রে তো আমার একটা আনপেয়ার্ড ইলেকট্রনই শো করছে, তাহলে আমার ইলেকট্রনিক কনফিগারেশন ঠিক আছে, বোঝা গেছে। তাহলে স্ক্যান্ডিয়াম আমার ঠিক হলো, বোঝা গেছে। স্ক্যান্ডিয়ামের পরে আসছে কি টাইটেনিয়াম। টাইটেনিয়ামে আমি থিওরিটিক্যালি যখন গেছিলাম আমার কত আসলো এনের ভ্যালু 2, থিওরিটিক্যালি আমি দেখছি এনের ভ্যালু 2, তাহলে আমি ক্যালকুলেট করে দেখলাম আমার কত আসা হচ্ছে √2 × 2 + 2, ওটার করেসপন্ডিং যে ভ্যালু আমি সেটা পেলাম কত হচ্ছে √2 × 4, তার মানে √8, √8 মানে কত ভ্যালুটা 3-এর থেকে একটু কম, √9 মানে হচ্ছে 3, 3-এর থেকে একটু কম পাবো, এটা আমার এক্সপ্রেশন ছিল। আমি ইনস্ট্রুমেন্টের মধ্যে ফেলে দেখলাম হ্যাঁ ভাই তাই আসছে, তার মানে কি বুঝলাম বলতো, আমার ওর মধ্যে দুখানা আনপেয়ার্ড ইলেকট্রনই আছে, তার মানে এটা ঠিকই আছে। আমি যেভাবে যাচ্ছিলাম ভাই পরপর এনার্জি ওয়াইজ ফিল করতে করতে যাচ্ছি, তাহলে টাইটেনিয়াম আমার ঠিক আছে। ভ্যানাডিয়াম এনের ভ্যালু কত 3, একইভাবে এনের ভ্যালু 3, থিওরিটিক্যালি আমি যেটা ক্যালকুলেট করলাম, এক্সপেরিমেন্টালি আমি যেটা পেলাম একই পেলাম ভ্যালু, তার মানে বুঝলাম হ্যাঁ ভাই এনের ভ্যালু 3 আছে। ক্রোমিয়াম আমি এনের ভ্যালু 4 দিয়ে ক্যালকুলেট করলাম, 4 দিয়ে ক্যালকুলেট করে কত আসছে, তুই এইমাত্র বলেছিলি কত আসছে 4 পয়েন্ট সামথিং, 4 × 6 মানে 24, 24, তো √24 মানে কত ভাই 5-এর থেকে একটু কম, তাহলে 4 পয়েন্ট সামথিং এসছে। এটা থিওরিটিক্যালি আমি ক্যালকুলেট করেছিলাম, এক্সপেরিমেন্ট করতে গিয়ে দেখলাম ভাই না ভ্যালুটা আর ওরকম আসছে না, এক্সপেরিমেন্ট করতে গিয়ে দেখলাম ভ্যালুটা আসছে হচ্ছে কত √48, মানে কত ওই 6 পয়েন্ট সামথিং। তখনই আমি বুঝলাম না ভাই ওর মধ্যে 4টে আনপেয়ার্ড ইলেকট্রন নেই, আছে কটা 6টা আনপেয়ার্ড ইলেকট্রন আছে। তাহলে এক্সপেরিমেন্টালি আমার কি দেখাচ্ছে বলতো 6টা আনপেয়ার্ড ইলেকট্রন, এক্সপেরিমেন্ট আমার কি দেখাচ্ছে 6খানা আনপেয়ার্ড ইলেকট্রন, আর আমি প্রেডিক্ট করেছিলাম কি 4খানা আনপেয়ার্ড ইলেকট্রন। তো এবার এই 6টা আনপেয়ার্ড ইলেকট্রন কীভাবে আসছে, তুই আপাতত শুধু এটা দেখ, শুধু এইভাবে মনে রাখ, কিছুক্ষণ পরে তোকে বোঝাচ্ছি আরও কিছু রিজন এর মধ্যে আছে। তুই শুধু এখন এটা মনে রাখবি, এই 4s থেকে একটা ইলেকট্রন, 4s থেকে একটা ইলেকট্রন, যেটা বলছি ভালো করে শোন, স্পিন চেঞ্জ করে এখানে গেছে। কেন হলো এরকম, তার রিজন ভালো ভালো এক্সপ্রেশন কিছুক্ষণ পরে দেখছি, তুই আপাতত শুধু এটা দেখ। 4s আর 3Dর মধ্যে কার এনার্জি কম, 4s এর এনার্জি কম, 3Dর এনার্জি হচ্ছে আমার বেশি। এটা হচ্ছে আমার 3Dর 5টা ঘর আমি আঁকলাম, এটা 4s এর একটা ঘর আমি এঁকেছি, এটা হচ্ছে আমার এনার্জির অ্যাক্সিস। নর্মাল এক্সপেকটেশন কি, 4s এর 2টো, 3Dতে 4টে। বেসিক্যালি নর্মাল কন্ডিশনে, নর্মাল টেম্পারেচারে 4s আর 3Dর এনার্জি গ্যাপটা কম হয়। কম হওয়ার জন্য কি দেখ, বেসিক্যালি নর্মাল নেচারই ভাই এনার্জি সাপ্লাই করে দিয়ে 4s এর ইলেকট্রনকে এখান থেকে স্পিন চেঞ্জ করিয়ে, তার মানে ডাউনওয়ার্ড স্পিন থেকে সাপোজ এরকম আপওয়ার্ড স্পিন এখানে পাঠিয়ে দেয়। আমি যে সেটা মনে রাখি ভাই, ইলেকট্রন তার মানে কি হচ্ছে বলতো 4s থেকে 3Dতে গেছে। অ্যাকচুয়াল রিজন কিছুক্ষণ পরে হয়তো বুঝতে পারবো, কিছুক্ষণ পরে বুঝাবো, বোঝা গেছে। তাহলে ভাই যদি এরকম হয়, নর্মাল এনার্জি সাপ্লাই করছে ভাই, ইলেকট্রন লোয়ার থেকে হায়ারে গেছে, এটা যেতে পারে ভাই। নর্মাল এনার্জি যখন সাপ্লাই পাচ্ছি, কোথা থেকে পাচ্ছি, রুম টেম্পারেচারে আমি সাপ্লাই করে দিলাম, কোথা থেকে সাপ্লাই করলাম, নেচার সাপ্লাই করেছে। নেচার কোথা থেকে পেলো, আরে নেচারের মধ্যে তো এনার্জি আছেই, আজকে তো টেম্পারেচার বাইরে মনে হয় 40 ডিগ্রি সেন্টিগ্রেড, তো নেচার মধ্যে তো এনার্জি আছেই, থার্মাল এনার্জি আছেই, নেচারই নর্মাল সাপ্লাই করে দিয়েছে, এটা তুই আপাতত মনে রাখ। তাহলে ক্রোমিয়ামের দেখ যদি এরকম হয় ইলেকট্রনিক কনফিগারেশনটা, যদি এরকম হয় তাহলে বলতো আনপেয়ার্ড ইলেকট্রন কটা হলো, 6টাই হয়েছে, এখানে আমার 6টাই আছে। দেখ এই ছবি ওয়াইজ 6টা, ফর্মুলায় ফেললে তো ভাই 6-এর করেসপন্ডিং ভ্যালুটা আমার ম্যাচ করে যাচ্ছে। তাহলে ক্রোমিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে ভাই এটাই হয়, 4s1 3d5। তুই যেটা লিখেছিলি সেটাকে কেটে দিয়ে নতুন করে এটাকে লিখবি 4s1 3d5, যেটা কেটে লিখেছিলি সেটাকে কেটে দিয়ে এটা লিখবি, ঠিক আছে। দিয়ে এটাকে স্টার মার্ক করে রাখ, 24 ক্রোমিয়াম যেন স্টার মার্ক করা থাকে তোর, 24 ক্রোমিয়াম কত হলো 4s1 3d5, যেটা লিখেছিলি সেটাকে কেটে দিবি, কেটে দিয়ে দিয়ে করছিস 4s1 3d5 হয়ে গেছে। তাহলে ক্রোমিয়ামের ফুল ইলেকট্রনিক কনফিগারেশন তোকে ফার্স্ট অফ অল পরীক্ষাতে জিজ্ঞেস করবে। তুই 1s2 থেকে স্টার্ট করবি, 1s2 2s2 2p6 3s2 3p6
তারপরে হচ্ছে কি ভাই 4s135, এটার অ্যাকচুয়াল এক্সপ্রেশন কিছুক্ষণ পরে জেনে যাবো, বোঝা গেছে? চলো এটা হচ্ছে ক্রোমিয়ামের গেল। এবার ক্রোমিয়ামের পর থেকে স্টার্ট করছি। ক্রোমিয়াম অবধি গেলাম, ক্রোমিয়াম বুঝতে পেরেছিস? আচ্ছা এইবার দেখ পরেরগুলোতে আসি। ক্রোমিয়ামের পরে কি আসছে ভাই? ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, তাই তো 25 ম্যাঙ্গানিজ। আচ্ছা দেখ ক্রোমিয়ামের তো আমার এক্সপেকটেশন ছিল এটা 4s234, এটা এক্সপ্রেশন, এটা তো না লিখলেও চলবে, এক্সপ্রেশন তো না লিখলেও চলবে। ম্যাঙ্গানিজের কত হবে ভাই? ম্যাঙ্গানিজের কত হবে? ক্রোমিয়ামের সাথে একটা অ্যাড হয়ে যাবে। ক্রোমিয়াম মাঝখানে একটা এক্সেপশনাল কেস দেখিয়ে দিয়েছে, তাহলে ভাই ম্যাঙ্গানিজটা আমি কার রেসপেক্টে করবো? এটার রেসপেক্টেই করবো, যেটা আমার এক্সপ্রেশন ছিল ওর রেসপেক্টেই পরেরটা যাচ্ছে। এত বুঝতে পেরেছিস? এত ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে ভাই ক্রোমিয়াম আমার ছিল কি 4s135, ম্যাঙ্গানিজ আমার কি হচ্ছে? এটার সূত্রেই আমি করবো ভাই 4s235, 4s235। ক্রোমিয়াম তো আমার এক্সেপশন হয়ে মাঝখানে এটা ঢুকে গেছে, তাহলে ম্যাঙ্গানিজ আমার কি হচ্ছে? 4s235। 4s235 ছবি আঁকছি। 4s-এ দুটো, ডিতে 5টা, 1 2 3 4 5। ম্যাঙ্গানিজ কি হলো ভাই? আর্গন 4s235। ক্রোমিয়াম আমার 4s234 নয়, ওটা আমাদের বললাম থিওরিটিক্যালি ছিল। তাহলে 4s235 হলো ম্যাঙ্গানিজ। কীভাবে বুঝলাম এটা? ওই যে ভাই একইভাবেই ম্যাঙ্গানিজকে আমি ধর এক্সপেরিমেন্টালি করে দেখলাম, কত আসছে? 5-এর যা আসা উচিত তাই আসছে, 5-এর করেসপন্ডিং যেটা আসা উচিত সেটাই আসছে। করেসপন্ডিং কোনটাই তো ফর্মুলা লিখেছিলাম √n × n+2, 5 × 5+2 করে যা আসবে সেটাই আমার আসছে। দেখ থিওরিটিক্যালি আমার ম্যাচই করে যাচ্ছে ভাই, আমি তাই বলেছিলাম 4s235। বুঝতে পেরেছি এত অবধি? বোঝা গেল? তাহলে এগুলো হচ্ছে ম্যাঙ্গানিজ। 26-এ আসছি। 26 কে আছে বল? আয়রন। আয়রন কীভাবে লেখে? Fe। পরেরটা আবার নাম ধরে জিজ্ঞেস করবো, ওকে? Fe কী হবে ভাই? আর্গন 4s236, 4s236। আচ্ছা বলতো এই যে 21 থেকে যে স্টার্ট করেছি 21 থেকে, প্রত্যেকটাতে লাস্ট ইলেকট্রনটা কোথায় ঢুকছে? ডিতে। তাহলে এগুলো কোন ব্লক এলিমেন্ট হবে বলতো? ডি ব্লক এলিমেন্ট, ঠিক আছে? তাহলে এস ব্লক হয়ে গেছিলো ভাই, পি ব্লক হয়ে গেছিলো, হচ্ছে আমার সব ডি ব্লক এলিমেন্ট, বুঝা গেল? আচ্ছা চল, ডি ব্লক এলিমেন্ট তোর ক্লাস 12-এ কিন্তু আছে, বোর্ড এক্সামে আছে। এই যে ডি ব্লক এলিমেন্ট এখান থেকে স্টার্ট হয়েছে, ডি ব্লক এলিমেন্ট। এস ব্লক আর পি ব্লক বোর্ডে নেই, ডি ব্লক আছে। তাহলে 4s236 ছবি আঁকছি ভাই। 4s-এ দুটো, ডিতে 6টা। 6টা কীভাবে আঁকবো? 1 2 3 4 5, তারপরে হচ্ছে 6 নম্বর। একইভাবে ভাই আমি বুঝতে পারছি এখানে থিওরিটিক্যালি 4টে আনপেয়ার্ড ইলেকট্রন, তাহলে ম্যাগনেটিক মোমেন্টের ভ্যালু 4-এর করেসপন্ডিং যেটা হয়, প্র্যাকটিক্যালি আমি তাই দেখতে পেলাম। তাহলে এটা হচ্ছে আমার কি 4s236, ঠিক আছে? বোঝা গেছে? তো এখন অবধি তো অত প্রেশার নেই স্কুলে পড়াশোনার, তাহলে তো এখন ভালো করে এগুলো করবি, একবারই করছি যাতে সলিডভাবে হয়ে যায়, বোঝা গেছে? 4s236 হয়েছে। পরেটা যাচ্ছি 27। 27 আমি বলবো, যাকে বলবো সেই বলবি, ঠিক আছে? 27 অ্যাটমিক নাম্বার কার হয়? তুইসি কোবাল্ট, তাই তো? কীভাবে রিপ্রেজেন্ট করে কোবাল্টকে? তুই বলিস না, নীলাঞ্জন বল কোবাল্টকে কীভাবে রিপ্রেজেন্ট করে? সিও ক্যাপিটালে দুটোই, সি ক্যাপিটাল আর ওটা স্মল। আচ্ছা দুখানাকে ক্যাপিটালে লিখলে কী হতো শেষটা? তাহলে ওটা কী বলে? কার্বন মনোক্সাইড, তাই তো? তাহলে ভাই কোবাল্ট হচ্ছে ক্যাপিটাল সি স্মলও, ক্যাপিটাল ক্যাপিটাল লিখলে তো কার্বন মনোক্সাইড। ওকে যাই হোক, চল কোবাল্ট আমার হয়ে গেছে। তো কোবাল্টের ভাই লিখি কী হবে? আর্গন 4s237 ছবি আঁকছি। 4s-এ দুটো, 3-তে 7টা, 1 2 3 4 5 6 7। একই ব্যাপার ভাই কোবাল্টের জন্য এক্সপ্রেশন 3, রিলেটিভ 3-এর করেসপন্ডিং ভ্যালু পাচ্ছি, কোবাল্টও ঠিক আছে। তারপর এটা ভাই 28। 28 কে আছে? নাম জিজ্ঞেস করছি, বলবি কৈলাস বল। 28-এ কটা আছে? নিকেল, তাই তো? ক্যাপিটাল এন স্মল আই কীভাবে রিপ্রেজেন্ট করবো? আর্গন 4s238, আর্গন 4s238 কীভাবে আঁকবো ছবি? 4s-এ দুখানা, ডিতে 8টা, 8টা ইলেকট্রন কীভাবে দিচ্ছি ভাই? 1 2 3। আচ্ছা তোকে কিন্তু এই ইলেকট্রনিক কনফিগারেশন না ক্লাস 11-এর প্র্যাকটিক্যালের সময় যে ভাইবা হবে সেখানেও চাইলে জিজ্ঞেস করতে পারে। তোকে প্র্যাকটিক্যালের সময় যে প্র্যাকটিক্যালের থিওরি জিজ্ঞেস করার কোনো কথা নেই, তোকে ভাই পড়াশোনার জিনিসপত্র জিজ্ঞেস করতে পারে। তোকে বলবে 3D8 একে দেখাও। একে দেখাও মানে কি বলতো? এই যে তোকে আগের দিন বলেছিলাম, এটা ইন্টারভিউ রেসপেক্টে বলছিলাম, 3D8 মানে তোকে তখন এইভাবে বক্স থেকে তারপরে এরকম 5টা এরকম পরপর দেখাবি,
5টা দিলাম, তারপরে 6 7 8, এটা কিন্তু তোকে দেখাতে হবে। এগুলো তোকে 11-এর প্র্যাকটিক্যালেও জিজ্ঞেস করতে পারে। প্র্যাকটিক্যাল মানে যে প্র্যাকটিক্যালের থিওরি জিজ্ঞেস করে এরকম কোনো কথা নেই ভাই, এসবও জিজ্ঞেস করতে পারে তোকে, বোঝা গেছে? চল তাহলে গেল ভাই। একইভাবে এখানে ম্যাচ করে গেছে, দুখানার ভ্যালু যা হচ্ছে সেটা ম্যাচ করে গেছে। নেক্সট আসি 29 কপার। কপারেরটাকে ভাই আর্গন 4s239, ঠিক আছে? তাহলে 4s239 মানে হচ্ছে এটা হচ্ছে আমার ছবি। ছবি আঁকি ভাই 9টা দিয়ে ইলেকট্রন, 1 2 3 4 5 6 7 8 9। হয়ে গেছে? আচ্ছা তোকে যদি না দেখ স্কুলে এই ইলেকট্রনগুলোকে এইভাবে দিতে বলে পেয়ার করে, তুই কিন্তু এরকম পেয়ার করে দিবি, এই এরকম। যদি এরগুলোকে এরকম কমপ্লিট দিতে বলে, যদি বলে এরকম দিতে, তাহলে তুই তাই দিবি। তুই স্কুলে বলে এরকম দিবি, এরকমই দিস, বোঝা গেল? তুই এইভাবে দিলেও বোর্ডে গিয়ে নাম্বার পেয়ে যাবি, স্কুলে তোকে নাম্বার নাও দিতে পারে। এইভাবে দিতে বললে এভাবেই দিবি, বুঝতে পেরেছিস? আচ্ছা চল, কপার ভাই এটা হয়েছে 4s239 হয়েছে এটা। এখানে আমার এক্সপেকটেশন কত দেখ, এনের ভ্যালু কত, এখানে এনের ভ্যালু কত, এনের ভ্যালু কত বলে এটা 1। তাহলে ভাই 1-এর করেসপন্ডিং যে ভ্যালু পাবো সেটাই পাচ্ছি। থিওরিটিক্যালি সেটাই ছিল, এক্সপেরিমেন্টালি সেটাই এসছে, কপারের জন্য সেটা এসছে, ঠিক আছে? কপারের জন্য সেটাই এসছে, কিন্তু আসেনি হচ্ছে ভাই কপারের করেসপন্ডিং অন্য কারোর জন্য। কার জন্য আসেনি সেটা কিছুক্ষণ পরে বুঝতে পারো, সেটা কার জন্য আসেনি মানে ওখান থেকে ভাই আমি কনক্লুশনে একটা এসেছিলাম, কোন কনক্লুশনে এসেছি এখন আমি সেই কনক্লুশনে আসিনি, তো কনক্লুশনটা কীভাবে কি আসলাম পরে বোঝাচ্ছি। সেই কনক্লুশনটা হচ্ছে কি, দেখ এখানে সেই ক্রোমিয়ামের মতন একই খেলাই হবে। কোন খেলা? 4s থেকে ইলেকট্রন ভাই এখানে যাবে, তাহলে সেই একইভাবে এটা কত হচ্ছে বলতো 4s1 3d10। তাহলে তুই এটাকেও ভাই যেটা লিখেছিল ওটাকে কেটে দিবি, দিয়ে এটাকে স্টার মার্ক করে লিখে রাখ, এটা কি হচ্ছে আর্গন 4s1 3d10। কেন হলো কিছুক্ষণ পরে বুঝতে পারবো। তাহলে কপার কি হলো 4s1 3d10, আর্গন 4s1 3d10, কেন হলো কিছুক্ষণ পরে বুঝে যাবো, ঠিক আছে? কপার কত হচ্ছে ভাই আর্গন 4s1 3d10। আমি তো বলিনি ভাই কেন হয়েছে, তো আমি বলিই তো নি, কি রিপিট করবো আর। তাহলে ভাই কপারের কত হলো 4s1 3d10, কেন হয়েছে এখনো জানি না, কিছুক্ষণ পরে বলবো, ঠিক আছে? তাহলে কপারে কি হচ্ছে ভাই 4s1 3d10। তুই কপার আর ক্রোমিয়াম এগুলো একটু মাথার মধ্যে রাখবি, সবাইকে রাখতে হবে, তোকে পরীক্ষাতে এই দুটোই জিজ্ঞেস করবে। আবার সবাই এই দুটোই পড়ে যাবে বলে বাকিগুলো আর পড়ে যায় না, বাকিগুলো জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে? তাই ম্যাক্সিমাম কেসে এই দুখানেই জিজ্ঞেস করে, ক্রোমিয়াম আর কপার। ওকে, আর্গন 4s1 3d10 কেন হলো কিছুক্ষণ পরে বুঝতে পারবো, আগে ক্রোমিয়াম বুঝবো তারপরে কপারটা কিছুক্ষণ পরে বুঝছি। 4s1 3d10 বলতো এখানে এটা যেটা এঁকেছি এখানে আনপেয়ার্ড ইলেকট্রন কটা আছে? একটাই আছে ভাই, আগের একটা ছিল এভাবে একটাই থাকলো। আমি তোকে কি বললাম ভাই কপার থেকে কনক্লুশনে আসা হয়নি, এটা কপারের অন্য কোনো একটা জিনিস থেকে আসা হয়েছে কনক্লুশন, সেটা আমি তো কিছুক্ষণ পরে বলছি, তুই পরে বুঝে যাবি। তাহলে কপার হয়ে গেছে ভাই। তাহলে ভাই কপার ছিল কি এক্সপেকটেশন 4s239, এটা ছিল এক্সপেকটেশন, এটা আমার হয়নি, হয়েছে কত 4s1 3d10। 29-এর পরে কি আছে লাস্ট আজকে 30 কে ভাই জিঙ্ক। তাহলে জিঙ্কের ইলেকট্রনিক কনফিগারেশনে কীভাবে লিখবো, এটার মধ্যে একটা অ্যাড করে দেবো, এটা আমার আরেকটা এক্সেপশন ঢুকে গেছে মাঝখানে। তাহলে কি হচ্ছে ভাই আর্গন 4s2 3d10। পরের সপ্তাহে আমাদের পরীক্ষাটার সিলেবাস শুধুমাত্র অ্যাটমিক স্ট্রাকচার, ঠিক আছে? শুধু অ্যাটমিক স্ট্রাকচারের উপরেই হবে, এটা জন্য তুই বাড়িতে ভালো করে প্র্যাকটিস করিস। তাহলে 4s2 3d10 হয়েছে, 10টা ইলেকট্রন দিয়েছিস। তাহলে এটা হচ্ছে আমার কি ভাই জিঙ্কের গেল 4s2 3d10। এখন প্রশ্ন হচ্ছে ভাই কপারের কেন আমার 4s1 3d5 ছিল, ঠিক আছে? খাতার মধ্যে হেডিং দে, দিয়ে লেখ এক্সচেঞ্জ এনার্জি। এক্সচেঞ্জের স্পেলিং তুই জানিস? এক্সচেঞ্জ এনার্জি, এক্সচেঞ্জ এনার্জি, ঠিক আছে? আচ্ছা এই পার্টটা রেখেই দিই, দেখ এক্সচেঞ্জ এনার্জি ভালো করে বুঝবি কিন্তু, ঠিক আছে? ভালো করে বোঝ ব্যাপারটা। এক্সচেঞ্জ এনার্জি কোথা থেকে আসছে এগুলো, দেখ বেসিক্যালি নেচার যখন নিজেকে ক্রিয়েট করেছে না, নেচার ভাই সব কিছুর মধ্যে সিমেট্রি যায়, নেচার নিজেকে বানিয়েছে সিমেট্রিক ওয়েতে, একদম নেচার নিজেকে সিমেট্রিক ওয়েতে বানিয়েছে। কীরকম এক্সাম্পল, তুই চারপাশে একটু চোখ কান খোলা রাখলে দেখতে পাবি নেচারের ক্রিয়েশনগুলো না বেসিক্যালি সিমেট্রিকই ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয়।
সিমেট্রিক কীরকম, গাছের পাতা, তুই ভাব গাছের পাতা, দেখ এটা সিমেট্রিক। কীভাবে সিমেট্রিক, কীভাবে সিমেট্রিক, দেখ আমি যদি মাঝখান থেকে একটা মিরর পাস করি না, তাহলে আমি একটা মাঝখানে একটা মিরর পাস করলাম, গাছের পাতা মাঝখানে একটা মিরর যদি পাস করি, দেখতে পাবো কি জানিস তো, লেফট সাইডটার মিরর ইমেজ রাইট সাইডটা ম্যাচ করে যাচ্ছে। দেখ এটুকুর মিরর ইমেজ এটুকুই হচ্ছে, এটার মানে কি, মিরর ইমেজ মানে হচ্ছে ভাই, এত গাছের পাতাটা, মিরর ইমেজ মানে কি, মিরর থেকে তোর অবজেক্টটার যে ডিস্টেন্স ছিল, মিরর থেকে মিরর ইমেজটার ডিস্টেন্সও সেমই আছে, তাহলে আমি এটাকে মিরর ইমেজ বলতে পারি। বুঝতে পারছিস? ধর তুই ভাই আয়নার সামনে দাঁড়িয়ে আছিস, তুই তোর মিরর ইমেজকে এরকম দেখতে পাবি না, এরকম দেখতে পাবি না। এরকম দেখতে পাবি না কেন, তার কারণ হচ্ছে ভাই, দেখ তুই যখন এভাবে দাঁড়িয়ে আছিস, আয়না থেকে তোর ভাই হাতের যা ডিস্টেন্স, তোর অবজেক্টটার ডিস্টেন্সও সেমই হবে। এখানে কি ডিস্টেন্স সেম হলো না ভাই, এখানে বেড়ে গেছে। তোর মিরর ইমেজ হচ্ছে বেসিক্যালি এইটা, এটা হচ্ছে তোর মিরর ইমেজ। দেখ তাহলে মিরর থেকে ভাই অবজেক্টের ডিস্টেন্স, মিরর থেকে ইমেজের ডিস্টেন্স সেম, এটা হচ্ছে মিরর ইমেজ। এইবারে নেচারের ম্যাক্সিমাম জিনিসপত্র হচ্ছে এরকম সিমেট্রিক্যাল। সিমেট্রিক্যাল কেমিস্ট্রি বলে একটা বিশাল বড় পার্ট আছে, যার কিছুমাত্র জিনিসে আমি তুই ক্লাস 11-এর অর্গ্যানিক কেমিস্ট্রি যখন পড়বো, তখন কিছু কিছু স্কুলে কোশ্চেন করে বলে আমরা ক্লাস 11-এ পড়বো। অ্যাকচুয়ালি তোর আছে হচ্ছে ক্লাস 12-এর মধ্যে কিছুটা পার্ট, ঠিক আছে। অপটিক্যাল অ্যাক্টিভিটি, কাইরালিটি বলে কিছু জিনিসপত্র আছে। অপটিক্যাল অ্যাক্টিভিটি মানে কি, আমার ভাই অর্গ্যানিক কম্পাউন্ড লাইটের ডাইরেকশনকে রোটেট করে দিতে পারে, লাইটের ডাইরেকশন আমার চেঞ্জ হয়ে যাবে। অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড লাইটকে ডাইরেকশনকে ঘুরিয়ে দিতে পারে, ঠিক আছে। তো সিমেট্রিক্যাল কেমিস্ট্রি কিছু কিছু জিনিসপত্র আমার ক্লাস 12-এ আছে, কিছু কিছু জিনিসপত্র খুবই কম। অ্যাকচুয়াল জিনিসপত্র ভাই আরও হায়ার লেভেলে থাকে, ইনফ্যাক্ট বিটেক লেভেলেও থাকে না খুব একটা। তো বেসিক্যালি সিমেট্রি, আমি তোকে যদি বলি কতগুলো জিনিসের মধ্যে তুই আমার বল সিমেট্রি আছে কি নেই, তুই বলতে পারবি, তাকে এটা প্রেডিক্ট করা পসিবল সিমেট্রি কার মধ্যে কী আছে। এবার সিমেট্রিক্যাল অপারেশন অনেক রকমের হয়, সিমেট্রিক্যাল অপারেশন তুই ব্যাপারটা শুধু জাস্ট দেখ তাহলেই হবে। এখন ধর এ লেটারটার দেখ আমি যদি মাঝ বরাবর কেটে দিই, তুই দেখ এই সাইডটার মিরর ইমেজ দেখ ওই সাইডটা হবে, স্বাভাবিক ভাই, বুঝতে পারছিস। যদি কাটি ভাই এটার মিরর ইমেজ আমার ওই পার্টটা হবে। আচ্ছা, কিন্তু দেখ আমি যদি এ লেটারটাকে এইভাবে কাটি, তাহলে কী হবে, আর মিরর ইমেজ তাহলে আর হলো না ভাই। তাহলে আমি সিমেট্রি অপারেশন কোন দিক থেকে অ্যাপ্লাই করবো তার উপর কিছু জিনিসপত্র ডিপেন্ড করবে। দেখ সি লেটারটাকে সিমেট্রিক হলো, হয়নি ভাই, হ্যাঁ ভাই, কিন্তু এইভাবে কাটলে দেখ সিমেট্রিক, আমি এদেরকে এইভাবে কাটি তাহলে আবার সিমেট্রিক, তাই না। তার মানে ভাই সিমেট্রি অপারেশন আমি কোন দিক থেকে অপারেট করছি তার উপর ডিপেন্ড করবে। তার রেসপেক্টে অনেক কিছু কনক্লুশন আসা যায় ভাই, কে লাইটের ডাইরেকশন কোন দিকে চেঞ্জ করবে, কতটা অ্যাঙ্গেলে চেঞ্জ করবে, সব বলা যেতে পারে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার সিমেট্রিক্যাল ব্যাপার স্যাপার। তো যে ভাই যত বেশি সিমেট্রিক্যাল তার স্টেবিলিটি তত বেশি হয়, যে যত বেশি সিমেট্রিক্যাল তার স্টেবিলিটি আমার তত বেশি হয়। এটার রেসপেক্টে না অর্গ্যানিক কেমিস্ট্রিতে অনেক প্রোডাক্টের প্রেডিকশন করা যায়। ধর ভাই আমি দেখতে পাচ্ছি 5-6টা প্রোডাক্ট ধর একটা রিয়াকশনে ফর্ম হতে পারে, এবার কোন প্রোডাক্টটার অ্যামাউন্ট বেশি ফর্ম হবে সেটা যতটা বেশি সিমেট্রিক্যাল হবে তার প্রোডাক্ট তত বেশি হবে। কেন, সিমেট্রির সাথে স্টেবিলিটি রিলেশন আছে, সেগুলো আমার তো অন্তত ক্লাস 11 লেভেলে কিছুই নেই, সিমেট্রির সাথে স্টেবিলিটি রিলেশন আছে, ওকে। আচ্ছা এইবারে দেখ সিমেট্রির গল্পে আমি আসি, সিমেট্রির গল্পে আসবো। তাহলে সিমেট্রি মানে কি তুই আইডিয়া পেয়ে যাও, ঠিক আছে। আচ্ছা এবারে দেখ এর মধ্যে একটা টার্ম এক্সচেঞ্জ এনার্জি, ঠান্ডা মাথায় দেখবি এক্সচেঞ্জ এনার্জি মানেটা কি। তুই চল খাতার মধ্যে 3টে ছবি আগে, একটা D1 সিস্টেম, D1 মানে একটা আছে ডিতে ইলেকট্রন, একটা D3 সিস্টেম, আর একটা হচ্ছে D5 সিস্টেম, D5 না সরি D4, D4 D3 আর D1 তিনখানা সিস্টেম এঁকেছিস খাতার মধ্যে, হয়েছে। আচ্ছা চল এইবারে তুমি দেখা গেছে ঠান্ডা মাথায় ভালো করে বুঝবি। বেসিক্যালি তোকে আমি দেখাবো হচ্ছে সাপোজ সেকেন্ডটার রেসপেক্ট আমি দেখাবো, D3 রেসপেক্ট আমি তোকে দেখাতে চলে যাবো। D3-তে এই যে ছবিটা আঁকলাম এটার মানেটা কি, এটার মানে হচ্ছে আমি যে ছবিটা এঁকেছি সেই ছবি থেকে আমি কি কনক্লুশনে আসতে পারছি এখন তুই ভালো করে বুঝবি। একটা আছে D1, একটা আছে D3, একটা আছে D4, তিনখানা ছবির মধ্যে আমি তোকে দেখাবো মাঝখানটার যে ছবিটা আঁকা আছে ওটার মানেটা কি। ওটার মানেটা এটাই বোঝাচ্ছে ডি সাবশেলে তিনখানা ইলেকট্রন আছে। খুব ভালো কথা তুমি বুঝতে পেরেছি। তিনখানা ইলেকট্রনের মধ্যে ধর আমার ভাই তিনটের আমার যে ইলেকট্রন আছে 5টা অরবিটালের মধ্যে, 5টা অরবিটালে তো আমার এনার্জি সেম, আমি জানি ভাই 5টা অরবিটালের এনার্জি সেম। আমি তোকে এখন দেখাচ্ছি, এটা ভালো করে বুঝবি কিন্তু টোকার থেকে বোঝার পিছনে বেশি নজর দে, তো ব্যাপারটা তোর জন্য ভাই সুখের হবে, আনন্দের হবে। এখানে দেখ তিনখানা ইলেকট্রন সাপোজ আছে হচ্ছে ডি এর তিনখানা অরবিটালের মধ্যে 3টে ইলেকট্রন আছে, সবার এনার্জি যেহেতু সেম, সেম সাবশেলের মধ্যে সবকটার এনার্জি আমার সেম, সেম সেম বলে আমি গায়ে গায়ে এঁকেছি। আগের দিন বলেছিলাম ভাই গায়ে গায়ে আঁকবো ভাই সেম সেম এনার্জি বলে, বুঝতে পারছিস।
আচ্ছা, বেসিক্যালি কি হয় যখন ভাই সবাই সেম সাবশেলে আছে, সেম এনার্জিতে আছে, অবভিয়াসলি এটা সেম এনার্জিতে আছে, তখন যার যা স্পিন আমার সেম, ওদের মধ্যে এক্সচেঞ্জ হয়। কি এক্সচেঞ্জ হয়? পজিশন এক্সচেঞ্জ হয়। পজিশন এক্সচেঞ্জ মানে কি, ভালো করে বুঝবে একটা কথা। সাপোজ এটা ধর আমার DZ স্কোয়ার, আমি DZ স্কোয়ারের ছবি জানি এরকম। সাপোজ এটা হচ্ছে আমার DXY, DXY এর ছবি আমি জানি, এটা হচ্ছে আমার DXY এর ছবি পড়ছে মনে, তুই বাড়িতে প্র্যাকটিস করেছিস ডি এর 5খানা। আর ধর অন্যটা সাপোজ আমার DYZ, হতেই পারে এটা DYZ, তাহলে হচ্ছে আমার 5খানা ছবি, বুঝতে পারলি? 5খানার মধ্যে আমি 3খানা ছবি আঁকলাম, কেন? সাপোজ 3টে ইলেকট্রন আমার এরকম 3খানা অরবিটাল এরকম আছে, এদের পজিশন এক্সচেঞ্জ হয়। পজিশন এক্সচেঞ্জ মানে কি? পজিশন এক্সচেঞ্জ মানে হচ্ছে এই ইলেকট্রনটা এখানে আছে তো, এ ভাই চাইলে আমার চেঞ্জ করে এর সাথে চেঞ্জ করে ফেলতে পারে। তার মানে কি হলো বলতো, ইলেকট্রনটা এরকমভাবে ঘুরছিল, সাপোজ এ ভাই এরকমভাবে চলে যেতে পারে, তখন যদি এখানে যায়, তখন এখানে চলে আসবে, বুঝতে পারলি? তার মানে কি হলো বলতে ভাই, এদের ওরিয়েন্টেশন শেপ চেঞ্জ হয়ে গেল। কখন হবে এগুলো? যদি আমার ভাই ওরা সেম সাবশেলের মধ্যে থাকে, ওদের এনার্জি আমার সেম হয়। হ্যাঁ ভাই, এনার্জি তো সেমই দেখতে পাচ্ছি, ওই জন্য তো গায়ে গায়ে লাগিয়ে এঁকেছিলাম। তাহলে কি হলো বলতো, এক্সচেঞ্জ হলো। কি এক্সচেঞ্জ হলো? তাহলে বলতো কি ওদের পজিশন এক্সচেঞ্জ হয়েছে। ঠিক আছে, এটা এইভাবে ঘুরছিল, এটা আমার ক্লাউডটা এরকমভাবে ডিস্ট্রিবিউট হয়ে যেতে পারে। তাহলে এই ক্লাউডটা যখন এরকম আছে, ও আমার এরকম হয়ে যেতে পারে। তো এই যদি এরকম হয়, ও তখন আমার সাপোজ এরকম হলো, বুঝতে পেরেছি এত অবধি? আচ্ছা, এটাকে আমি কি বলবো? এক্সচেঞ্জ বলবো, এক্সচেঞ্জ। ঠিক আছে, আচ্ছা, এক্সচেঞ্জ হলে আমার কি হয়, ঠান্ডা মাথায় কথাগুলো শুনবি। এক্সচেঞ্জ হলে ভালো করে শোন, এক্সচেঞ্জ হলে আমার কি হবে? সাপোজ আমি ভাবছিলাম এই ইলেকট্রনটাকে DZ স্কোয়ারের মধ্যে পাবো, যদি এক্সচেঞ্জ করে অন্য কোথাও চলে যায়, তার মানে কি হলো বলতো, এই ইলেকট্রনটাকে এখানে খুঁজে পাওয়ার প্রবাবিলিটি কমে গেল। স্বাভাবিকভাবেই তাই, কথাগুলো আমি রিলেট করছি ভাই। ওকে আমি এইভাবে খুঁজে পাওয়ার প্রবাবিলিটি কমে গেছে, প্রবাবিলিটি কমে গেছে। প্রবাবিলিটি কখন কমলো ভাই? এক্সচেঞ্জ হয়ে অন্য জায়গায় চলে গেছিলো। এক্সচেঞ্জ হয়ে অন্য জায়গায় চলে যাওয়া, এটাকে আমি আরও একটা কথা দিয়েও বলতে পারি। কি বলতে পারি বলতো? ডিলোকালাইজ হয়ে যাওয়া। ডিলোকালাইজ, স্বাভাবিকভাবেই লোকালাইজ মানে কি এক জায়গায় আছে, আর ডিলোকালাইজ মানে কি বলতো অন্য জায়গায় চলে গেছে, ছড়িয়ে গেছে, বুঝতে পেরেছিস? তার মানে কি হলো, ডিলোকালাইজ হয়ে গেল বা এক্সচেঞ্জ হয়ে গেল। এক্সচেঞ্জ হয়ে যাওয়ার ফলে আমার কি হয়েছে, ইলেকট্রনকে খুঁজে পাওয়ার প্রবাবিলিটি আমার কমে গেছে, বুঝতে পারছিস? ইলেকট্রনকে খুঁজে পাওয়ার প্রবাবিলিটি কমলে আমার কি হবে ভাই? কমলে হচ্ছে আমার স্টেবিলিটি বাড়বে। কেন বাড়বে? ঠান্ডা মাথায় শোন, ইলেকট্রন যদি ডিলোকালাইজ হয়ে যায়, ইলেকট্রনকে যদি খুঁজে পাওয়ার প্রবাবিলিটি কমে, তাহলে আমার স্টেবিলিটি কেন বাড়বে? আমি ইলেকট্রনকে যদি খুঁজেই না পাই, তাহলে দেখ সেই ইলেকট্রনটা কোনো রিয়াকশনে পার্টিসিপেটই করবে না। সিম্পল ব্যাপার ভাই, যে ইলেকট্রনকে খুঁজে পাবো না, রিয়াকশনে পার্টিসিপেটটা করবে কীভাবে? ওকে তাকে খুঁজে পেতে হবে, তারপরে তো ভাই ইলেকট্রন কোনো রিয়াকশনে পার্টিসিপেট করবে। দেখ, যেই ইলেকট্রন রিয়াকশনে পার্টিসিপেট করে না, স্বাভাবিকভাবেই ভাই ওটা স্টেবিলিটি বেশি। কেন? আরে ও তো ভাই পার্টিসিপেট করছে না। কোন ইলেকট্রন রিয়াকশনে পার্টিসিপেট করে? যে আর আমার স্টেবিলিটি কম। স্টেবিলিটি কম ছিল বলেই ও রিয়াকশনে পার্টিসিপেট করে অন্য কোনো প্রোডাক্ট বানাচ্ছে, যার স্টেবিলিটি হয়তো স্টার্টিং মেটেরিয়াল থেকে বেশি হবে। ওই জন্যই তো আমার রিয়াকশনে পার্টিসিপেট করছে। সবাই তো আর পৃথিবীতে ভাই দেখ রিয়াকশনে পার্টিসিপেট করে না। তুই পড়েছিস এই যে এলিমেন্টের চারপাশে যারা আছে, সবাই দুম করে রিয়াকশনে পার্টিসিপেট করে? কেউ করে না, অনেকেই করে না। সোডিয়াম, সাপোজ সোডিয়াম অ্যাটম, তুই ছোটোবেলায় পড়েছিস সোডিয়ামকে জলের মধ্যে দিলে এক্সপ্লোশন হয়। এক্সপ্লোশন কেন হয় ভাই? তার কারণ দেখ, সোডিয়াম নর্মাল কন্ডিশন আনস্টেবল, জলের মধ্যে দিলে আরও মোর স্টেবল প্রোডাক্ট ফর্ম করবে। ওই জন্য ভাই সোডিয়াম আমার জলের সাথে রিয়াকশন করে NaOH বানাবে, বুঝতে পারলি? তাহলে ভাই সবাই তো স্টেবল, সবাই আনস্টেবল এমন কোনো কথা নেই। যারা স্টেবল ওরা তো রিয়াকশন করবেই না। যারা স্টেবল তারা হাজার হাজার বছর ধরে স্টেবল হয়ে পড়ে আছে, এরকমও আছে, কারণ ওদের রিয়াকশন স্টেবল ভাই। আচ্ছা, তাহলে এখানে কি হলো, ডিলোকালাইজ যত হবে তত আমি ইলেকট্রনকে কম খুঁজে পাবো। ইলেকট্রনকে খুঁজে পেলে আমার কী হয়, কম খুঁজে পেলে কী হয় ভাই? আমি যদি খুঁজেই না পাই, ওকে তো রিয়াকশনে পার্টিসিপেট করাতে পারবো না। তো রিয়াকশনে পার্টিসিপেট করবে না, অলরেডি স্টেবল। ব্যাপারটা কীরকম বলতো, ধর একটা ক্রিমিনাল ধর ক্রাইম করেছে, ক্রাইম করে ও যদি লোকালাইজড হয়ে থাকে, মানে বলতে কি চুপচাপ ধর কোথাও বসে আছে, তাহলে যদি পুলিশ ওকে খুঁজে পেয়ে যাবে, ওকে ট্রেস করে বার করে ফেলবে। দেখবি ওই জন্য ক্রিমিনালরা বেসিক্যালি ক্রাইম করার পরে লোকেশন চেঞ্জ করতে থাকে, বারবার ডিলোকালাইজ হতে থাকে। ঠিক আছে, কারণ কি ওকে প্রবাবিলিটি কমে যাচ্ছে খুঁজে পাওয়ার, লোকেশন চেঞ্জ করতে থাকে, বুঝতে পারলি? তার মানে কি ওকে আমি খুঁজে পাবো না, খুঁজে না পেলে আমার কি হচ্ছে, ও তো ভাই ঘুরে বেড়াচ্ছে ওর মতন। আর যখনই ভাই চুপচাপ বসে আছে, ওকে আমি খুঁজে পেয়ে রিয়াকশন করিয়ে ফেললাম, মানে অ্যারেস্ট করে ফেললাম। এখানে আমি কাকে অ্যারেস্ট করছি? এখানে আমি ইলেকট্রনকে অ্যারেস্ট করছি, রিয়াকশন অ্যারেস্ট করিয়ে ফেলছি, বুঝতে পেরেছিস? তার মানে আমার সোজা কথা কি, খাতা আমাদের একটা লাইন লিখে রাখ, ডিলোকালাইজেশন অফ ইলেকট্রন, ডিলোকালাইজেশন অফ ইলেকট্রন proportional to sign the stability. Delocalization of electron proportional to sign the stability. তাহলে ইলেকট্রনের ডিলোকালাইজেশন যত বেশি, স্টেবিলিটিও আমার তত বেশি। এটা আমি আরও ভালো ফিল করতে পারবো হচ্ছে যখন অর্গ্যানিক কেমিস্ট্রির মধ্যে রেজোনেন্স পড়বো।
ডিলোকালাইজেশন অফ ইলেকট্রন যত বেশি তত হচ্ছে আমার কি ভাই স্টেবিলিটি তত বেশি, বুঝতে পেরেছিস? তাহলে ইলেকট্রন যত বেশি ডিলোকালাইজ হবে তত ভাই ওর স্টেবিলিটি বেশি হবে, বোঝা গেল এত অবধি? তাহলে ভাই যত ইলেকট্রন ছড়িয়ে পড়বে তত ভাই ওকে আমি রিয়াকশানে খুঁজে পাবো কম, তো রিয়াকশানে খুঁজে কম পেলে ভাই রিয়াকশানে পার্টিসিপেটই করবে না, তাহলে ভাই স্টেবল হয়ে বসে আছে। এত অবধি বোঝা গেছে সবার? এইবারে তুই দেখ কোনটার মধ্যে কতগুলো এক্সচেঞ্জ, তাহলে বোঝা গেল ভাই এটা ভাই এখানে চলে যেতে পারে, এটা আমার এখানে চলে আসতে পারে, এটা আমার ভাই এর সাথে হতে পারে, এটা এর সাথে হতে পারে, এরকম অনেকগুলো এক্সচেঞ্জ হতে পারে। তাহলে এবার এখানে ছবির মধ্যে দেখবো ভাই এক্সচেঞ্জ কতগুলো কি হচ্ছে। তাহলে এক্সচেঞ্জ মানে বুঝেছিস ক্লাউডটা আমার এক্সচেঞ্জ হয়ে গেল, তাহলে কি ইলেকট্রন আমি যেটা ভাবছিলাম ডিজেড স্কোয়ার, ও হয়তো ডিজেড স্কোয়ার নেই, অন্য কিছু তো কনভার্ট হয়ে গেছে। এইবারে দেখ এদিকে তাকাবি, এই ইলেকট্রনটা আমি তোকে দেখাচ্ছি ভাই, এই ইলেকট্রনটা কতগুলো এক্সচেঞ্জ করতে, আচ্ছা এটার মধ্যে করি, এদিকে তাকা, এই ইলেকট্রনটা কতগুলো এক্সচেঞ্জ করতে পারে ভালো করে তাকাবি। এটা এটার সাথে একটা এক্সচেঞ্জ করতে পারে, এটা এটার সাথে একটা এক্সচেঞ্জ করতে পারে, এটা এটার সাথে একটা এক্সচেঞ্জ করতে পারে, কতগুলো এক্সচেঞ্জ হলো এখানে? 3টে, বোঝা গেছে? আচ্ছা এবারে তুই বল সেকেন্ড ইলেকট্রনটা কতগুলো এক্সচেঞ্জ করতে পারে। দেখ সেকেন্ডটা আমার ফার্স্টের সাথেও করতে পারে, ওটা আমার অলরেডি কনসিডার করা হয়ে গেছে এখানে এই ছবির মধ্যে, দেখতে পাচ্ছিস হয়ে গেছে এত অবধি? তাহলে সেকেন্ডটা কার সাথে করবে? সেকেন্ডের সাথে থার্ড, আমি দেখি যে এখনো সেকেন্ডের সাথে থার্ড না ভাই দেখাইনি, নতুন দেখালাম। সেকেন্ডের সাথে থার্ড দেখতে পাচ্ছিস যে ভাই সেকেন্ডটা থার্ডের সাথে করতে পারে, আগের ছবিতে তো ছিল না। সেকেন্ডটা ফোর্থের সাথেও করতে পারে, বোঝা গেল এত অবধি? খুব ভালো কথা, বুঝতে পেরেছিস? আচ্ছা থার্ডেরটা ফার্স্টের সাথে করতে পারে, আমার দেখানো হয়ে গেছে। থার্ডেরটা সেকেন্ডের সাথে করতে পারে, দেখানো হয়ে গেছে। থার্ডেরটা আর কার সাথে করতে পারে? ফোর্থের সাথে করতে পারে, এত অবধি ক্লিয়ার? ফোর্থ আর কার সাথে করতে পারে? আরে ফোর্থ ভাই যার যার সাথে করতে পারে সবার সাথে দেখানো হয়ে গেছে। তাহলে বলতে এখানে টোটাল কতগুলো এক্সচেঞ্জ হয়েছে? বুঝে ফেল কতগুলো হয়েছে? 6টা এক্সচেঞ্জ, বুঝলি? তাহলে এখানে আমি কতগুলো এক্সচেঞ্জ বললাম তো 6খানা এক্সচেঞ্জ আমার হয়েছে, এত অবধি ক্লিয়ার? বোঝা গেল? খুব ভালো কথা। উপরেরটা বল কতগুলো এক্সচেঞ্জ হবে বল, এটাতে কতগুলো এক্সচেঞ্জ হবে বল? রাত্রেবেলায় খাওয়ার সময় দাদাগিরি দেখতেছ জি বাংলা দাও তো, দাদাগিরি গুগলি জিজ্ঞেস করতো, সেম কোশ্চেন ভাই, বল কতগুলো হবে? এবার তুই যদি বলিস আমি দাদাগিরিও বুঝি না, তাহলে ভাই আমি কি বলবো বল, কতগুলো হবে? এ ভাই ওর সাথে গেল, এর সাথে গেল, দুটো হয়েছে। আর সেকেন্ডটা দেখ থার্ডের সাথে শুধুমাত্র হবে, সেকেন্ডের সাথে ফার্স্টটা তো আমি দেখিয়ে দিয়েছি, তাহলে কত হলো? 2 আর 3, ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এখানে হলো 3খানা এক্সচেঞ্জ, এখানে হলো 6খানা এক্সচেঞ্জ, এত তুই বুঝতে পেরেছিস? ফার্স্টেরটাতে কতগুলো এক্সচেঞ্জ হবে? 0টা। আর নিজে তো নিজের সাথে আর কি এক্সচেঞ্জ করবো, আগেও ডিজেড স্কোয়ার ছিলাম, পরেও ডিজেড স্কোয়ার থাকলাম, তাহলে ফার্স্টে কোনো এক্সচেঞ্জই হয়নি, বুঝতে পেরেছিস? আচ্ছা এত তুই ক্লিয়ার? তাহলে এবারে তুই দেখ এই সিস্টেম D3 সিস্টেম আর D4 সিস্টেম, D3 আর D4 এর মধ্যে কোথায় এক্সচেঞ্জ